ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ। উদ্বোধনী ভাষণ দেবেন রাষ্ট্রপতি। জুলাইকে বিশেষ গুরুত্ব দিয়ে উত্থাপিত হবে অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ। ইরান লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ। তেহরানের প্রতিরক্ষা ধ্বংসের দাবি ট্রাম্পের। নিশ্চয়তা পেলে যুদ্ধ বন্ধের ইঙ্গিত পেজেশকিয়ানের। রেশনিক সিস্টেমে প্রয়োজনীয় ডিজেলের ঘাটতি, আমদানি রফতানি ও নৌপথে পণ্য পরিবহনে বিপর্যয়, কারখানায় উৎপাদন ব্যাহত। প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে সরকারের কাছে চিঠি। ঈদযাত্রায় ভোগান্তিতে পড়তে পারেন সিলেট ও উত্তরের যাত্রীরা। চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স। ত্রুটিমুক্ত যান চলাচলে কৌশলী হওয়ার তাগিদ বিশেষজ্ঞের। এবং দেশে বাড়ছে কিডনি রোগী। ডায়ালিসিসের খরচ যোগাতে আর্থিক সংকটে 92% পরিবার। শুরুতেই শনাক্ত হলে প্রতিস্থাপন হতে পারে স্থায়ী সমাধান। সকালের সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসেন। আজ বেলা 11টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এবারের গণতান্ত্রিক যাত্রায় জাতীয় সংসদের নেতৃত্ব দিচ্ছে অভিজ্ঞ বিএনপি। আর প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় জামায়াতে ইসলামী ও ছাত্রদের নেতৃত্বে গঠিত দল এনসিপি। দেশে বহু বছর কার্যকর সংসদের অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে মানুষ। সবার আশা প্রাণবন্ত সংসদ উপহার দেবেন নতুন এমপিরা। প্রথম দিনের অধিবেশন কিভাবে শুরু হবে এবং দিনের কার্যসূচিতে কি থাকছে চলুন জেনে নেই। দীর্ঘদিন পর প্রাণ ফিরছে জাতীয় সংসদের। একতরফা গৃহপালিত বিরোধী দল ও আমিরামি নির্বাচনের কারণে প্রায় অকার্যকর ছিল জাতীয় সংসদ। গণ অভ্যুত্থানে ক্ষমতার পালাবদল, বহু বছর পর তারেক রহমানের নেতৃত্বে সংসদে বিএনপি আর প্রথমবারের মতো বিরোধী দলে জামায়াত ইসলামী সহ এনসিপি। আশা করা হচ্ছে জনপ্রত্যাশা পূরণে এক নতুন মাইলফলকে যাবে ত্রয়োদশ জাতীয় সংসদ। প্রথম অধিবেশনে জুলাই আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই কারণে 2024 সালের 4 আগস্ট রাজধানীর ফার্মগেটে গুলিবিদ্ধ শহীদ গোলাম নাফিসকে বহনকারী রিকশা চালক সহ 4 শহীদ পরিবারের সদস্যদের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে। রীতি অনুযায়ী পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়েই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক সূচনা। স্পিকার না থাকায় সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে সভাপতি করে শুরু হবে সংসদের কার্যবিধি। সংসদ সচিবালয় বলছে, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে রয়েছে 7টি বিষয়। প্রথমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। দায়িত্ব গ্রহণের পর অধিবেশন পরিচালনা করবেন নতুন স্পিকার। পরে সংসদীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হবে। এছাড়া প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হবে। প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে। সংবিধানের 93 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী 133টি অধ্যাদেশ উপস্থাপন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সেগুলোর অনুমোদন, সংশোধন বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে সংসদ। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে জড়িতদের ফৌজদারি দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশ সহ বেশ কিছু অর্ডিন্যান্স হুবহু অনুমোদন করা হবে বলে জানা যাচ্ছে। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 2024 সনের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন। গঠন করা হবে বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিগুলো। সবশেষে মহামান্য রাষ্ট্রপতি সংসদে উদ্বোধনী ভাষণ দেবেন। পরে তার ভাষণের উপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। এর মধ্য দিয়েই প্রথম দিনের কার্যসূচি শেষ হবে। প্রথম অধিবেশন চলবে প্রায় 1 মাস। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ। রীতি অনুযায়ী একদিন আগে সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সরকারি দলের সংসদীয় সভা। বৈঠক শেষে বিএনপির সংসদ সদস্যরা জানান, সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা। বিধি অনুযায়ী তাদের শপথ পড়ানোর পাশাপাশি অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। যাত্রা শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের। রীতি অনুযায়ী আগের সংসদের স্পিকারের সভাপতিত্বে অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও স্পিকারের চেয়ারটি ফাঁকা রেখে শুরু হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সংসদের প্রথম অধিবেশন। অধিবেশনের শুরুতে বক্তব্য রাখবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিই ঘোষণা করবেন সভাপতিত্ব করবেন কে। জ্যেষ্ঠ নেতাকে প্রস্তাব করার পর কেউ একজন সমর্থন করবেন, তারপর তিনি সেখানে
সভাপতিত্ব করবেন। সেই সভায় আমরা মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করব। ডেপুটি স্পিকার যখন আসবেন তখন সভাপতি মণ্ডলী মনোনয়ন করবেন 5 জন, তারপরে শোক প্রস্তাব উত্থাপন করবেন। সেখানে আমাদের প্রয়াত নেত্রী, দেশীয় নেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে আলোচনা হবে। তারপর আমাদের জুলাই যোদ্ধাদের সম্পর্কে আলোচনা হবে। অধিবেশন শুরুর আগের দিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় বিএনপির সংসদীয় দলের বৈঠক। সংসদের স্থায়ী কমিটি গঠন এবং কার্যপ্রণালী বিধি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। তবে স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। আগামীকালকে আমরা জানতে পারবো। বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল সংসদ শুরু হচ্ছে, সেই সব বিষয় নিয়ে একই সঙ্গে আমরা পার্লামেন্টের সব দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে। সাধারণত ক্ষমতাসীন দল থেকেই স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হয়ে থাকে। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াত সাড়া না দিলে বিএনপি থেকেই হবে ডেপুটি স্পিকার। স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর বসবে মূল অধিবেশন। উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সময় হওয়া 133টি অধ্যাদেশ। সংসদের বিধি মোতাবেক যে সমস্ত স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি, এরপরে আবার অধিবেশন বসবে। সংসদে যে সমস্ত অর্ডিন্যান্সগুলো প্লেস করার কথা, উত্থাপন করার কথা 133টি অধ্যাদেশ আইনমন্ত্রী উত্থাপন করবেন। প্রথা অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দিবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আর কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর ঠিক হবে প্রথম অধিবেশনের সময়কাল। ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতারা। সংসদীয় সভা শেষে তারা জানান, ডেপুটি স্পিকারের বিষয়ে প্রস্তাব পাওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে। সংসদে জামায়াত দায়িত্বশীল ভূমিকা রাখতে চায় উল্লেখ করেন নেতারা। বলেন, বাধ্য না হলে কোনো বিষয়ে আদালত পর্যন্ত নেওয়া হবে না। পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন বুধবার সংসদ ভবনে বিরোধী দল জামায়াত, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্যরা দুপুর 12টায় বিরোধী দলের সভাকক্ষে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠক করেন তারা। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সংসদে বিরোধী দলের ভূমিকা নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। স্পিকার নির্বাচনের কথা, নির্বাচন হওয়ার কথা, ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা, এই সংসদটাকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কার্যকর করা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা এখনো চলমান আছে। বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। আর ডেপুটি স্পিকার প্রসঙ্গে বলেন, আনুষ্ঠানিক প্রস্তাব পেলে নেওয়া হবে সিদ্ধান্ত। রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো অধিকার নাই। স্বৈরাচারের দোসর বিএনপি কেন যে তাকে দিয়ে সব ভাষণ দেওয়াচ্ছে, এটা আমাদের কাছে পরিষ্কার নয়। স্পিকারের বিষয়ে যখন প্রস্তাব আসবে তখন এটা আমরা জানাবো। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত। সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও নয়। বিরোধী দল হিসাবে আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। সকল ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝেও কোনো সহযোগিতা নয়। দেশ এবং জাতির কল্যাণে সরকারি দলের গৃহীত সকল সিদ্ধান্ত এবং পদক্ষেপে আমাদের সমর্থন থাকবে, সহযোগিতা থাকবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংসদে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। তারা এগুলো ভুলে গিয়ে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। সাতক্ষীরায় চিংড়ির মৌসুমের শুরুতেই রেনুর দাম বেশি থাকায় বিপাকে চাষি। নেই যাচাইয়ের ব্যবস্থাও। দক্ষ টেকনিশিয়ান পেলেই পরীক্ষা শুরুর আশ্বাস মৎস্য কর্মকর্তার। ইরান ও লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। জবাবে ইসরায়েলি ভূখণ্ডে শতাধিক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। হাইফা, পশ্চিম তীর ও জেরুজালেম লক্ষ্য করে আইআরজিসিও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে ওমান, বাহরাইন, আরব আমিরাত, সৌদি আরব লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইরান। ভবিষ্যতে ইরানে আগ্রাসন হবে না এমন আন্তর্জাতিক নিশ্চয়তা পেলেই কেবল সংঘাতের অবসান ঘটতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। স্থানীয় সময় বুধবার রাতে লেবানন জুড়ে নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির বৈরুত, দাহি, দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকায় একযোগে আক্রমণ করে নেতানিয়াহুর সামরিক বাহিনী। হিজবুল্লাহর সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার নামে চালানো এই আগ্রাসনে প্রাণ গেছে অনেকের।
চুপ করে নেই হিজবুল্লাহ। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি উত্তর ইসরায়েলের হাইফা এবং কিরিয়াত শমনা লক্ষ্য করে মাত্র কয়েক মিনিটে ছুড়েছে শতাধিক রকেট। হিজবুল্লাহর এই আকস্মিক রকেট বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক বসতি। ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। দেশটির মারিভান শহরে ব্যাপক আক্রমণের খবর পাওয়া গেছে। হামলায় বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি ইরানের। এছাড়া এদিন হামলা হয়েছে রাজধানী তেহরানেও। জবাবে ইসরায়েলের হাইফা, পশ্চিম তীর ও জেরুজালেম লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। সাইরেন বাজার সাথে সাথেই হাজার হাজার ইসরায়েলি নাগরিককে নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা গেছে। ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে ওমানের সালালাহ বন্দরে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এর পরপরই জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। ইরাক উপকূলেও দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। জাহাজ দুটিতে ইরান হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধের জেরে থমকে গেছে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। ওমান উপকূলে কয়েকটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি থাই জাহাজের বেশ কয়েকজন নাবিককে উদ্ধার করে ওমানের নৌবাহিনী। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় বলেছেন, যুদ্ধ বন্ধের একমাত্র পথ হলো ইরানের বৈধ অধিকার মেনে নেয়া। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধের কারণে ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে কোনো আগ্রাসন হবে না এমন আন্তর্জাতিক নিশ্চয়তা পেলেই কেবল সংঘাতের অবসান ঘটতে পারে। ইরানের এমন অবস্থানের বিপরীতে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সামনে সাংবাদিকদের তিনি বলেন, ইরান তাদের নৌবাহিনী ও বিমান বাহিনী হারিয়েছে। তাদের কোনো রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এখন আর অবশিষ্ট নেই। Over the past 11 days, our military has virtually destroyed Iran. Tough country. Their air force is gone, totally gone. That took the better part of about 3 hours. এদিকে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। বাহরাইনের নেতৃত্বে উপসাগরীয় সহযোগিতা পরিষদের পক্ষ থেকে এই প্রস্তাব উত্থাপন করা হয়। এর পক্ষে ভোট দিয়েছে 13টি দেশ। তবে ভোটদানে বিরত ছিল রাশিয়া ও চীন। যদিও প্রস্তাবে ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে কিছুই বলা হয়নি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ইরান ড্রোন হামলার পরিকল্পনা করছে এমন আশঙ্কা মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের। শীর্ষস্থানীয় মার্কিন সংবাদ মাধ্যমগুলো এই গোয়েন্দা বার্তার বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে। সীমান্তবর্তী জলসীমায় অবস্থানরত জাহাজ থেকে এই হামলা হতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের। গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রবাসী বাংলাদেশিরা। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ইরানে মার্কিন আগ্রাসনের প্রতিশোধ হিসাবে ক্যালিফোর্নিয়ার পশ্চিম উপকূলে ড্রোন হামলা চালাতে পারে তেহরান। ক্যালিফোর্নিয়ার আইন শৃঙ্খলা বাহিনীকে দেয়া এফবিআই এর এক সতর্ক বার্তায় এই আশঙ্কার কথা জানানো হয়েছে। গোয়েন্দা তথ্যে বলা হয়, মার্কিন উপকূলে অবস্থানরত কোনো অপরিচিত জাহাজ থেকে ড্রোন ব্যবহার করে অজানা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তেহরান। গোয়েন্দারা ধারণা করছেন, হামলার প্রয়োজনীয় সরঞ্জাম অনেক আগ থেকেই সেখানে মজুত করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী ফেব্রুয়ারি মাসের শেষ দিকে এই সতর্কতা জারি করা হয়, যা এখন জনসমক্ষে আসায় স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৈরি হয়েছে উদ্বেগ। আমেরিকার যে সমস্ত এলাকা বর্ডার আছে, মেক্সিকো বা অন্যান্য জায়গায়, বা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র বা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্রের গুপ্ত সংগঠনের মাধ্যমে যদি ইরান এই ধরনের হামলা চালায়, আমাদের নাগরিকদের জন্য এটা খুবই উদ্বিগ্নের। আমরা এই সতর্কবার্তা জারির জন্য আমরা নিজেরা যারা আছি ক্যালিফোর্নিয়া প্রবাসী তারা খুবই উদ্বিগ্ন। তবে এই মুহূর্তে আমরা নিউজে যা দেখছি এবং বর্তমান গভর্নমেন্ট এবং আমেরিকা এটা হয়তো খুব সুন্দরভাবে মোকাবেলা করবে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায় ইরানের শক্তিশালী নেটওয়ার্ক এবং ড্রোন প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা রয়েছে। অন্যদিকে মেক্সিকোর মাদক চক্রগুলোর ড্রোন ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মার্কিন সীমান্ত ও সেনাদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ওয়াশিংটনকে। তবে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরান সমর্থিত হামলা নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম সম্ভাব্য এই হুমকি মোকাবেলায় জরুরি সেবা দপ্তরের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বলে নিশ্চিত করেন। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে যে উদ্বেগ বাড়ছে, এই সতর্কবার্তা তার প্রমাণ। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির একটি সামরিক কমান্ডের মুখপাত্র বলেন, তেলের দাম আঞ্চলিক নিরাপত্তার উপর নির্ভর করে, যা ইরানের হামলা চালিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। এর আগে জ্বালানি সরবরাহ সংকট মোকাবেলায় রেকর্ড পরিমাণ মজুদ তেল ছাড়ার প্রস্তাব দেয় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। তবে জ্বালানি বাজার বিশ্লেষণী সংস্থাগুলো বলছে, IEA এর এই রেকর্ড তেল ছাড় সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদী সংকটের সমাধান নয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই অস্থির হয়ে আছে বিশ্বের তেলের বাজার। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় দিন দিন বাড়ছে জ্বালানির দাম। এমন পরিস্থিতিতে ইরানে আগ্রাসন চালানো ও এতে সমর্থন দেয়া বিশ্ব নেতাদের প্রতি চরম হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক কমান্ড জানিয়েছে, অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $200 গিয়ে ঠেকতে পারে। তাদের দাবি, এই অস্থিতিশীলতার জন্য দায়ী পশ্চিমা দেশগুলো এবং তাদের মিত্ররা। হুঁশিয়ারির পাশাপাশি সরাসরি তেল সরবরাহ বন্ধের চরম পদক্ষেপ নিয়েছে ইরান। তেহরানের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে 1 লিটার তেলও যেতে দেয়া হবে না। এমনকি তাদের মিত্র দেশগুলোর কোনো জাহাজ বা ট্যাঙ্কার এই পথে চলাচল করলে সেটিকে সরাসরি বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করে হামলা চালানো হবে। এর আগে জ্বালানি সরবরাহ সচল রাখতে ও তেলের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে ঐতিহাসিক পদক্ষেপ নেয় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA। সংস্থাটির 32টি সদস্য দেশ একমত হয়ে তাদের জরুরি মজুদ থেকে রেকর্ড 40 কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্তের কথা জানায়। IEA এর ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় অঙ্কের জরুরি হস্তক্ষেপ। তবে বিশ্বের প্রভাবশালী বাজার বিশ্লেষণী সংস্থাগুলো বলছে, IEA এর এই রেকর্ড তেল ছাড় সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদী সংকটের সমাধান নয়। কারণ প্রতিদিন যে পরিমাণ তেল হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ হতো, সেই ঘাটতি পূরণ করা মজুদ ভাণ্ডারের পক্ষে প্রায় অসম্ভব। এর ফলে যুদ্ধের সময়সীমা দীর্ঘায়িত হলে তেলের দাম শেষ পর্যন্ত লাগামহীন হয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। বিশ্বের জ্বালানি ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখন পুরোপুরি বন্ধ। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় 20% এই জলপথ দিয়ে সম্পন্ন হয়, যা বর্তমানে যুদ্ধের কারণে থমকে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, 1970 সালের ঐতিহাসিক তেল সংকটের পর জ্বালানি সরবরাহে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা দিচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। রেশনিং সিস্টেমের কারণে প্রয়োজনীয় ডিজেল না পেয়ে আমদানি রফতানি বাণিজ্যের পাশাপাশি নৌপথে পণ্য পরিবহন বিপর্যয়ের কবলে। ডিজেল সংকটে জেনারেটর চালাতে না পেরে গার্মেন্টস কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। অফডক থেকে বন্দরে পণ্য বোঝাই গাড়ি পাঠানোর হার কমে যাচ্ছে। পণ্য নিয়ে গন্তব্যে যেতে পারছে না লাইটার রেস জাহাজ। এই অবস্থায় প্রয়োজনীয় ডিজেল বরাদ্দ চেয়ে সরকারের কাছে চিঠি দিয়েছেন বিজিএমইএ, বিগডা এবং নৌযান মালিকরা। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। লোডশেডিংয়ে গার্মেন্টস কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে জেনারেটরের কোনো বিকল্প নেই। এখন সে জেনারেটর সচল রাখায় চ্যালেঞ্জের মধ্যে পড়েছেন গার্মেন্টস মালিকেরা। বিশাল আকৃতির এসব জেনারেটর চালাতে যে পরিমাণ ডিজেলের প্রয়োজন রেশনিং সিস্টেমের কারণে মিলছে না সেই ডিজেল। এই অবস্থায় রেশনিং সিস্টেম তুলে দিয়ে ঢাকা এবং চট্টগ্রামের গার্মেন্টস কারখানাগুলোর জন্য প্রয়োজনীয় ডিজেল বরাদ্দ দিতে সরকার বিভিন্ন দপ্তরে আলাদা চিঠি দিয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। জেনারেটরে যে পরিমাণ ফুয়েলটা প্রয়োজন সেই পরিমাণ ফুয়েলটা আমরা সাপ্লাই পাচ্ছি না। সে কারণে আমরা বিজিএমএ থেকে গতকালকে সরকারকে আমরা একটা আবেদন জানিয়েছি, অ্যাটলিস্ট জেনারেটর চালানোর জন্য যে পরিমাণ ফুয়েল দরকার সেটা যাতে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। দেশের রপ্তানি শতভাগ জাহাজীকরণ সম্পন্ন হওয়ার পাশাপাশি 65 ধরনের আমদানি পণ্য ডেলিভারি হয় 21টি বেসরকারি অফডক থেকে। ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেনারবাহী লরির মাধ্যমে আনা নেওয়া চলে আমদানি রপ্তানি বাণিজ্যের এসব পণ্য। চট্টগ্রামের 21টি বেসরকারি অফডক থেকে প্রতিদিন 1100-র বেশি কন্টেনারবাহী প্রাইম মুভার আমদানি রপ্তানি বাণিজ্যের পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে 5 বার করে আসা যাওয়া করে। আর এর জন্য প্রয়োজন হয় 60 থেকে 65 হাজার লিটার ডিজেল। এমনকি কন্টেনার উঠানামার যন্ত্রপাতিতেও ডিজেল ব্যবহৃত হচ্ছে। কাঙ্ক্ষিত ডিজেল না পাওয়ায় অফডকগুলির কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করছে বিগডা। অফডক মালিকদের সংগঠন বিগডার অভিযোগ, কাঙ্ক্ষিত ডিজেলের অভাবে পণ্যবাহী কন্টেনার আনা নেওয়ার সংকটের কারণে কন্টেনার জট হতে শুরু করেছে। স্থবির হয়ে পড়ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। আর তাই প্রয়োজনীয় ডিজেলের বরাদ্দ চেয়ে বিগডার পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে সরকারের কাছে। বেসরকারি অফডকগুলো যেহেতু তাদের কন্টেনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট এবং কন্টেনার ক্যারিং ট্রেলারের জন্য ডিজেলের উপর নির্ভরশীল এবং প্রতিদিন প্রায় ডিপোগুলোতে 60,000 থেকে 65,000 লিটার ডিজেলের প্রয়োজন হয়, সুতরাং স্বাভাবিকভাবেই ডিপোগুলোতে কিন্তু কন্টেনারের জট হচ্ছে এবং চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরেও ডিপোগামী আমদানি পণ্যবাহী কন্টেনার একটা জট হচ্ছে। সুতরাং আমরা মনে করি ডিজেল সংকট যদি দ্রুত নিরসন করা না হয় ডিপোগুলোতে আমদানি খাত এবং রপ্তানি খাত দুটোই ক্ষতিগ্রস্ত হবে। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্ন নদী বন্দর এবং ঘাটে পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত লাইটারের জাহাজও ডিজেল সংকটের মুখে পড়েছে। বর্তমানে প্রায় 1100 লাইটারের জাহাজের মধ্যে প্রতিদিন 100 থেকে 120টি লাইটারের জাহাজ পণ্য খালাসের শিডিউল পাচ্ছে। বিভিন্ন রুটে চলাচলকারী এসব লাইটারের জাহাজের জন্য প্রতিদিন 2 থেকে 2.5 লাখ লিটার ডিজেলের দরকার হলো মিলছে 1 লাখ লিটারও কম। ইতিমধ্যে ডিজেলের বরাদ্দ চেয়ে জ্বালানি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল। জাহাজ যাইতে গেলে কমপক্ষে 3000 লিটার তেল লাগবে। সে যদি ঢাকাতে যেতে চাই সে তেল পাচ্ছে হয়তো ধরুন 500 লিটার। 500 লিটার দিয়ে সে মালটা আউটওয়ার্ড কেস থেকে বোঝাই করে আসলো, কিন্তু সে তো গন্তব্যে যেতে পারতেছে না। এখানে তো পেট্রোল পাম্পের মতো পথে এত আর তেলের কোনো ডিপো নাই। বর্তমানে চট্টগ্রাম বন্দর ডলফিন জেটিতে অবস্থানরত 2টি জাহাজ থেকে খালাস হচ্ছে বিদেশ থেকে আমদানি করা 58,000 মেট্রিক টন ডিজেল। আগামী 1 সপ্তাহে চট্টগ্রাম বন্দরে ডিজেলবাহী আরও 4টি জাহাজ আসার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। প্রতি বছরের মতো এবারও ঈদ যাত্রায় বাড়িমুখী মানুষের চাপ পড়বে মহাসড়কে। চালকদের অভিযোগ, মহাসড়কের বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে চাঁদা আদায়, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ের নামে কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা যানজটের অন্যতম কারণ। বাড়তি ছুটি যোগ হওয়ায় যাত্রী চাপ সামলাতে খুব একটা বেগ পেতে হবে না উল্লেখ করে সড়ক বিশেষজ্ঞরা বলছেন, ত্রুটিপূর্ণ যানবাহনে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারির পাশাপাশি স্বস্তিদায়ক ও নিরাপদ ঈদ যাত্রার আশ্বাস সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল ইসলামের। সাইফুল রুদ্রর রিপোর্ট। প্রতিবার ঈদে যাত্রী ও যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ায় বিভিন্ন রুটে তৈরি হয় তীব্র যানজট। সড়কে বিশৃঙ্খলায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাজধানী ছাড়ার পথে গাবতলী, টঙ্গী, সায়দাবাদ, যাত্রাবাড়ি ও কাঁচপুর এমনকি হানিফ ফ্লাইওভারে দীর্ঘ সময় আটকে থাকে দূরপাল্লার গাড়ি। চালকরা বলছেন, চট্টগ্রাম, বরিশাল, যশোর, খুলনা ও বাগেরহাট রুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও এবার ভোগান্তিতে পড়তে পারেন সিলেট ও উত্তরের জনপদের যাত্রীরা। নাঙ্গলবন ব্রিজ থেকে আপনার সোনারগাঁ পর্যন্ত একটা জ্যাম ছিল, এখন ব্রিজের কাজ হয়ে গেছে, এখন আপাতত ওই জ্যামটা নাই। ভাঙাচুরা আছে আমাদের ওই যে নোয়াখালীতে আছে আর কি, লক্ষ্মীপুরে। যানজট তো শুধু সিলেট কেন, একই রোডে যদি সবই চলে তাহলে তো অবশ্যই যানজট হবে। বাইবেল শ্রীপুর এটা মনে করেন জাম লাগে থাকে, এটা রাস্তা খুব ভাঙাচুরা। কাগজপত্র ও চালকের লাইসেন্স যাচাইয়ের নামে মহাসড়কের একাধিক স্থানে গাড়ি থামিয়ে পুলিশের বিরুদ্ধে কৃত্রিম যানজট তৈরির অভিযোগও করেন চালকদের কেউ কেউ। সিগন্যালটা দিল, গাড়িটা সাইড করেন, কাগজপাতি দেখান, যমুনা ব্রিজ পার হয়ে যাবেন, ওইখানে ওই একটা নাটক, এলেঙ্গার সাইডে যাবেন, ওখানে ওই পজিশন, তারপরে যমুনা ব্রিজ পার হবেন, গোল চক্করে ওইখানে তো ওটা ক্লাব ঘর। অল টাইম আপনাকে সুযোগ পাবে গাড়ি ছাড়বে। এখন তো পুলিশের চাঁদাবাজিটা বাংলাদেশে বেশি হয়ে গেছে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সড়ক রক্ষণাবেক্ষণ, ত্রুটিমুক্ত যান চলাচলের পাশাপাশি সরকার কৌশলী হলে এবারও যানজট এড়ানো সম্ভব। নতুন যেই সব জায়গায় উন্নয়নজনিত বটলনেক হওয়ার সম্ভাবনা আছে, ড্রাই সিজন যেহেতু আছে, চাইলেই কিন্তু আমরা সুন্দর করে একটা মেইনটেনেবল একটা রাস্তা তৈরি করতে পারি। শুধু যানজট না, আপনার নিরাপত্তার চ্যালেঞ্জটা তখন নিতে হবে। তো আমি মনে করি সরকারকে আসলে এখন কৌশলী হওয়া উচিত। ঈদের ছুটিটাকে একটু যদি বাড়িয়ে দেয় তাহলে আসলে ধাপে ধাপে যাওয়ার যে বিষয়টা, তখন দেখা যাবে মানুষ ফর্মাল ট্রান্সপোর্ট অর্থাৎ গণপরিবহন নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যোগাযোগ মন্ত্রী বলছেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চাঁদাবাজির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে, হাইওয়ে পুলিশ তৎপর আছে। পোশাক শ্রমিকদের যাতায়াত নির্বিঘ্ন করতে গাজীপুর সহ একাধিক জায়গায় বিআরটিসি বাস রাখা হবে বলেও জানান মন্ত্রী। বিআরটিসি থেকে আলাদা বাস ওখানে প্রস্তুত রাখা হবে, সেটা আমরা অঙ্গীকার করেছি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার আগে বেহাল দশা যশোর খুলনা ও যশোর ঝিনাইদহ মহাসড়কের। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও খানাখন্দ। সংশ্লিষ্টরা বলছেন, সড়কের এমন অবস্থার কারণে গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় লাগছে, এমনকি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ। তবে শিগগিরই সমাধানের তেমন কোনো আশ্বাস দিতে পারেনি সংশ্লিষ্ট বিভাগ। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। কোথাও উঠে গেছে কার্পেটিং, কোথাও খানাখন্দ, এর ওপর দিয়েই হেলে দুলে চলছে যানবাহন।
যশোর খুলনা ও যশোর ঝিনাইদহ মহাসড়কের সংস্কার কাজ হয় না দীর্ঘদিন ধরে। বর্তমানে বেহাল দশার কারণে অতিরিক্ত ঝাঁকুনিতে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। পাশাপাশি শুষ্ক মৌসুমে ধুলা এবং বর্ষা মৌসুমে কাদা ও জলাবদ্ধতায় পথচারীদের বাড়তি ভোগান্তি যোগ করে। সংশ্লিষ্টরা বলছেন, সড়কের এমন অবস্থার কারণে গন্তব্যে পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে অনেক সময় বেশি লাগছে। এমনকি বিকল হচ্ছে যানবাহনের যন্ত্রাংশও। ঈদযাত্রা শুরুর আগেই সংস্কারের দাবি তাদের। রাস্তা খুবই ভাঙাচোরা, খুবই অসুবিধা হয়েছে আমাদের আসতে। রাস্তার অবস্থা ভালো না, পিটমিট ব্যথা হয়ে গেছে। দূরত্ব 45 কিলোমিটার, এখন 1 ঘন্টার বেশি লাগে। তো এখন দুই পাশে গাড়ি ঢুকে যাচ্ছে উঠোপাটা করে, কোনো মেনটেন করার মতো সেরকম কোনো লোক নেই। ঈদের সময় মনে করেন ব্যবসা বাণিজ্য অনেক খারাপ হচ্ছে, লোকজন হচ্ছে না গাড়িতে রাস্তার কারণে। সড়ক বিভাগ বলছে, যশোর খুলনা মহাসড়কের ক্ষতিগ্রস্ত 8 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটারের কাজ চলছে। আর যশোর ঝিনাইদহ মহাসড়কের কোনো সংস্কারের আশ্বাস দিতে পারেনি প্রকল্প পরিচালক। আমাদের রিজিট পেমেন্টের কাজ চলমান আছে। 8 কিলোমিটারের মধ্যে আমাদের 2 কিলোমিটারের মতো শেষ হয়েছে, আর আগামী 8 মাসের মধ্যে বাকি 6 কিলোমিটার শেষ হবে। এক্সিস্টিং রোডটা তো খুব খারাপ হয়ে যাচ্ছে, দিন দিন আরো খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। এই জন্য রক্ষণাবেক্ষণ পরিকল্পনা নেওয়া হচ্ছে। যশোর খুলনা ও যশোর ঝিনাইদহ মহাসড়কের যশোর জেলার অংশের দৈর্ঘ্য 85 কিলোমিটার। ঈদের আগে সড়ক মেরামতের জন্য মাত্র 2 কোটি টাকা বরাদ্দ পেয়েছে সড়ক বিভাগ। সময় সংবাদ, যশোর। ব্রাহ্মণবাড়িয়ার কসবা আখাউড়া উপজেলার আঞ্চলিক সড়কে মোগরা মনিয়ন্দ এলাকার কাকিনা খালের ওপর ধসে যাওয়া সেতু গত 10 মাসেও মেরামত হয়নি। এতে বিপাকে 2 উপজেলায় অন্তত 5 লাখ মানুষ। সড়কটি দিয়ে ভারী যানবাহন চলাচল করতে না পারায় বিকল্প উপায়ে অতিরিক্ত অন্তত 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। ভোগান্তি লাঘবে দ্রুত সেতুটি নির্মাণের দাবি স্থানীয়দের। হৃদয় পালের তোলা ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। গত বছরের 5 জুন মধ্যরাতে রেলওয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের ভারী মালবাহী ট্রাক চলাচল করার সময় দেবে যায় ব্রাহ্মণবাড়িয়া কাকিনা খালের উপর সেতুটি। এতে সেতুর উপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় আখাউড়া উপজেলা প্রশাসন। এরপর কেটে গেছে 10 মাস, এখনও খালের উপর কোনো সেতু নির্মাণ হয়নি। বিকল্প সড়কে চলাচল করতে গিয়ে অন্তত 10 কিলোমিটার পথ অতিরিক্ত যাতায়াত করতে হয় কসবা আখাউড়া উপজেলা বাসিন্দাদের। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর যানবাহনগুলো চলাচল করার লক্ষ্যে সেতুটির পাশ দিয়ে অস্থায়ী সড়ক নির্মাণ করা হয়। বর্তমানে ভোগান্তি নিয়ে সেখান দিয়ে ছোটখাটো যানবাহন চলাচল করছে। ভোগান্তি লাঘবে দ্রুত সেতুটি নির্মাণের দাবি এলাকাবাসীর। দীর্ঘ 1 বছর যাবত এই সড়কটি বেহাল দশা পড়ে আছে। এই অটো রিক্সা সিএনজি অ্যাক্সিডেন্ট করে কেউ পাও হারাইছে, কেউ হাত হারাইছে। যাত্রী নিয়ে ওঠাতে না, এমনি খালি উঠাতে, যাত্রী নিয়ে ওঠাতে না। ব্রিজটা যেমন অতি তাড়াতাড়ি আমাদের করে দেয়, আমরা যেমন চলাচল করতে পারি। আমি অন্তত এই সরকারের কাছে, প্রশাসনের কাছে অনুরোধ করব যে যত তাড়াতাড়ি পারা যায় এই ব্রিজটা যেন সম্পূর্ণ করে জনগণ কসবা আখাউড়া মানুষের দুর্ভোগ লাঘবে সহযোগিতা করে। উপজেলা প্রশাসন বলছে, সেতুটি নির্মাণে ইতিমধ্যে কার্যাদেশ পেয়েছে সীমান্ত বিকাশ ত্রিপুরা গ্রুপ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। তাদের টাকা স্যাংশন হয়েছে, তাদের বিদ্যুতের যে খুঁটি সরানোর বিষয় ছিল সেটা হয়ে গেছে। এখন কাজ মোটামুটি আগাচ্ছে। আমরা আশা করছি যে বৃষ্টির সিজন আসার আগেই আমাদের কাজ একটা লেভেলে চলে যাবে। প্রায় 30 মিটার দৈর্ঘ্য ও 24 ফুট প্রস্থ সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 5 কোটি টাকা। 2027 সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আসন্ন বর্ষা মৌসুমের আগে কসবা আখাউড়ার এই সড়ক সেতুটির নির্মাণ কাজ শেষ না হলে জনভোগান্তি আরও বাড়বে বলে মনে করছেন এই অঞ্চলের যাত্রীসহ সাধারণ মানুষ। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। সকালের সময় আরও থাকছে। বিসিবি নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন এনএসসির। আইসিসির আইন মাথায় রাখার পরামর্শ। বাতিল আসিফ মাহমুদের করা জেলা বিভাগীয় অ্যাডহক কমিটি। দেশে বাড়ছে কিডনি রোগীর সংখ্যা। গবেষণায় দেখা যায়, বাংলাদেশের ডায়ালিসিসের খরচ জোগাতে গিয়ে কিডনি রোগীদের 92% পরিবার আর্থিক সংকটে পড়েন। চিকিৎসকরা বলছেন, শুরুতেই এ রোগ শনাক্ত করা গেলে কিডনি প্রতিস্থাপন হতে পারে স্থায়ী সহজ সমাধান। 29 বছরের জুয়েল কুমিল্লা থেকে ঢাকায় এসেছেন কিডনি প্রতিস্থাপনের জন্য। ক্ষুধামন্ধার সমস্যা নিয়ে প্রথমে চিকিৎসক দেখান তিনি। তখন তিনি জানতে পারেন অকেজো হয়ে পড়েছে 2টো কিডনি। আগে শুধু খাওয়ার অরুচি ছিল, ওইটাই সমস্যা ছিল, আর অন্য কোনো সমস্যা ধরা পড়ে নাই। হঠাৎ করে তারপর হচ্ছে টেস্ট করার পরে, আলট্রা করার পরে ধরা পড়লো আর কি যে 2টাই ড্যামেজড। লাইফস্টাইলকেই দোষারোপ করতেছে। লাইফস্টাইল হচ্ছে হয়তো কোনো জায়গায় কোনো অসঙ্গতি ছিল,
এটা আমি বুঝতে পারি নাই। ৬৫ বছর বয়সের শুকুর আলী 2 কিডনি অকেজো হওয়ায় হাসপাতালের বিছানায় শয্যাশায়ী। নিয়মিতভাবে তাকে করাতে হয় ডায়ালাইসিস। পরিবারের সদস্যরা বলছেন, ব্যয়বহুল এই চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। যদিও ডায়ালাইসিস করিয়ে শারীরিকভাবে কিছুটা স্বস্তিতে থাকেন রোগীরা। সবার পক্ষে তো আর খরচ করা সার্ভ করা সম্ভব না। মাসে 40-50 হাজার টাকা খরচ হয় কিডনি ডায়ালিসিস করতে গেলে। শরীরে একটু ভালো লাগে, করতেছি। চিকিৎসকদের পরামর্শ, অল্প সময়ে কিডনি প্রতিস্থাপন করা গেলে দীর্ঘমেয়াদী সুস্থতা লাভ করা সম্ভব। সর্বোচ্চ কিডনি ট্রান্সপ্ল্যান্ট সারা ওয়ার্ল্ডে বেঁচে আছে 45 বছর। আপনি ডায়ালিসিস কমিয়ে প্র্যাকটিক্যালি কিডনি ট্রান্সপ্ল্যান্ট বাড়ান। ইমোশনাল ডোনারের কথা চিন্তা বাদ দিয়ে আসেন আমরা যেন আত্মীয় স্বজনের কিডনিটাই লোকজনকে দিতে পারি। 2 বছর আগের বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের গবেষণায় দেখা যায়, বাংলাদেশে ডায়ালাইসিসের খরচ যোগাতে গিয়ে কিডনি রোগীদের 92% পরিবার আর্থিক সংকটে পড়েন। এ নিয়ে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসার আহ্বান সংশ্লিষ্টদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বরিশাল বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে কিডনি রোগীর সংখ্যা। গত 5 বছরে 40 থেকে 60 বছর বয়সীরা এই ব্যাধিতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন। সরকারি হাসপাতালে শয্যা সংকটে বেসরকারি ক্লিনিকে ডায়ালিসিস করতে গিয়ে নিঃস্ব হচ্ছে অনেক পরিবার। সুমন হাসানের তোলা ছবিতে মেহেদি হাসান বাপ্পির রিপোর্ট। ঝালকাঠির বাসিন্দা খাদিজা বেগম চোখে রাজ্যের হতাশা নিয়ে তার সময় কাটে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস ইউনিটে। কিডনি বিকল হয়ে কয়েক বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস করতে হচ্ছে তার বড় ছেলের। এই রোগী তাকে হারাতে হয়েছে স্বামী ও দেবরকে। এখন মরণপণ লড়াই চলছে নারী ছেঁড়া ধন সন্তান মাসুদ তালুকদারকে নিয়ে। হাজবেন্ড 23 সালে মারা গেছে, দেবরে মারা গেছে 24 সালে, আর এখন ছেলে আর এক দেবরে করতে আছে। বরিশালে আশঙ্কাজনক হারে বেড়েছে কিডনি রোগে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত 5 বছরে বিভাগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন 40 থেকে 60 বছর বয়সী মানুষ। 30 থেকে 40 বছর বয়সীদের আক্রান্তের হার 30%। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মাত্র 20টি বেডে চলে ডায়ালাইসিস সেবা। এখানে স্বল্প খরচে সেবা পাওয়া গেলেও দীর্ঘ সিরিয়ালের কারণে অনেককেই ছুটতে হয় বেসরকারি ক্লিনিকে। আর শিশুদের চিকিৎসায় একমাত্র ভরসা রাজধানী। ফ্যামিলির দৈনন্দিন চাহিদা পূরণে অনেক হিমশিম খাওয়া লাগে, এখানে অনেক টাকার ব্যাপার। এতদিন ট্রিটমেন্ট চালাইছি, আর এখন বর্তমানে এই জায়গায় করতেছি, ট্রিটমেন্ট ভালোই হইতেছে। বিশেষজ্ঞরা বলছেন অনিয়মতান্ত্রিক জীবনযাপন ও চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন এই রোগের অন্যতম প্রধান কারণ। এদিকে স্বাস্থ্য বিভাগ বলছে সরকারি হাসপাতালের সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি বেসরকারি ক্লিনিকগুলোর উপর নজরদারি জোরদার করা হচ্ছে। যে কেউ ব্যথা বা জ্বরের সময় এনএসআইড গ্রুপের ওষুধ ব্যবহার করে, যেগুলো কিডনির জন্য ক্ষতিকর। আমরা অন্যভাবে পোষাইয়ে নেওয়ার জন্য অনুরোধ করছি, যাতে এই কিডনি রোগীগুলো দীর্ঘমেয়াদী চিকিৎসা যাতে একটু কম পয়সায় সাশ্রয়ে তারা চিকিৎসা নিতে পারে। বরিশালের একটি সরকারি ও 4টি বেসরকারি চিকিৎসা কেন্দ্র থেকে গত 5 বছরে ডায়ালাইসিস করিয়েছেন 1,30,000-এর বেশি মানুষ। মেহেদি হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল। সাতক্ষীরায় চিংড়ির মৌসুমের শুরুতে রেনুর দাম বেশি থাকায় বিপাকে চাষিরা। নেই রেনু যাচাইয়ের ব্যবস্থাও। হ্যাচারি মালিকদের দাবি, কক্সবাজার থেকে নিয়ে আসা রেনু পিসিআর ল্যাবে পরীক্ষা না করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। দক্ষ টেকনিশিয়ান পেলেই রেনু পরীক্ষার কাজ শুরুর আশ্বাস জেলা মৎস্য কর্মকর্তার। সাগর হোসেনের ছবি নিয়ে মমতাজ আহমেদ বাপির রিপোর্ট। দেশের উৎপাদিত চিংড়ির 1/3 উৎপাদন হয় সাতক্ষীরায়। আধা নিবিড়, সনাতনী, বিভিন্ন ধরনের ঘেরে বেশিরভাগ চিংড়ির রেনু আসে কক্সবাজার থেকে। রেনু পরিবহনে দীর্ঘ সময় লাগার কারণে কমে যায় পোনার গুণগত মান। নেই রেনু যাচাইয়ের ব্যবস্থা, দাম নিয়েও রয়েছে চাষিদের অভিযোগ। 80 বিঘে জমি ঘের করি, আমি এখনো পর্যন্ত একটি মাছ দিতে পারিনি, শুধুমাত্র পোনার দাম বেশি থাকার কারণে। সরকার থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা হয় না, আমরা বিশ্বের উপরে কিনি। ক্ষতিগ্রস্ত এত পরিমাণে হচ্ছে যে আমাদের মাছ কেনার পয়সা থাকতেছ না। সরকার থেকে আমাদের কোনো মৎস্য ঋণের ব্যবস্থা যারা করতো, তাই চিংড়ি মাছ আমরা উন্নতভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম। এদিকে হ্যাচারি মালিকদের জীবাণুমুক্ত ভালো রেনুর সরবরাহের তাগিদ চিংড়ি রেনু সমিতির। গত বছর যে পরিমাণ পোনা ঢুকছিল এবছর তার অনেক কম। তাদেরকে অনুরোধ করেছি, আপনারা যেন এই ধরনের চিংড়ি পোনা বাজারে সরবরাহ করবেন না, যাতে চাষি ক্ষতিগ্রস্ত হয়। এই পোনাটা আমাদের চাষিরা ছাড়তেছে, এই পোনাটা কতটুকু আমাদের পানির সাথে মানানসই, এই বিষয়ে আমরা আসলে
গভর্নমেন্টে তো কোনো সহায়তা পায় নাই। হ্যাচারি মালিকদের দাবি ভরা মৌসুমেও মিলছে না চাহিদা অনুযায়ী রেনু। কক্সবাজার থেকে নিয়ে আসা রেনু পিসিআর ল্যাবে পরীক্ষা না করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষিরা। সাতক্ষীরা মৎস্য অধিদপ্তর যে অফিসটি আছে সেখান থেকে যদি আমাদের এই পোনাগুলো পরীক্ষা করা যায়, পিসিআর ল্যাব মেশিন এসছে, এই মেশিনের সাহায্যে পরীক্ষা করা যায়, তাহলে পোনাটা নিশ্চিত ভালো পোনা পাবে এবং এই পোনাগুলো উৎপন্ন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। দক্ষ টেকনিশিয়ান পেলেই রেনু পরীক্ষার কাজ শুরুর আশা জেলা মৎস্য কর্মকর্তার। আমাদের যন্ত্রপাতি চলে এসেছে, টেকনিক্যাল কিছু সাপোর্ট সার্ভিসটা আমাদের প্রোভাইড করতে পারলে আমরা এই ল্যাবটা পুরোপুরি চালু করতে পারবো। জেলা মৎস্য অফিসার দেয়া তথ্য মতে সাতক্ষীরা জেলার প্রায় ৬৮,০০০ হেক্টর জমিতে প্রায় ৫,৫০০ চিংড়ি ঘেরে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০,০০০ মেট্রিক টন চিংড়ি। সময় সংবাদ, সাতক্ষীরা। প্রায় ৪ বছর বন্ধের পর গম রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। দেশের বাজারে সরবরাহ বাড়লে দাম কমবে বলে মনে করেন আমদানিকারকরা। আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। দেশের বাজারে দাম বৃদ্ধির প্রবণতা নিয়ন্ত্রণে ২০২২ সালের ১৩ই মে গম রফতানি বন্ধ করে দিয়েছিল গম উৎপাদনে বিশ্বের তৃতীয় শীর্ষ দেশ ভারত। যদিও পরবর্তীতে বৈশ্বিক মন্দা কাটলেও রফতানি নিষেধাজ্ঞা তোলেনি দেশটি। এদিকে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আরও বৈরী হয় ঢাকা দিল্লি সম্পর্ক। অবশেষে গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে শুভেচ্ছা জানায় ভারত। এর ২ দিন পরই ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশে গম রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। বিগত ৪ বছর ধরে বেনাপোল পোর্টে কোনো গম আসে না, এখন শুনছি ভারত থেকে নতুন করে আমদানি হতে পারে। এই হলে আমাদের পোর্টে হয়তো কাজ আরো বাড়লো। আমদানির সুযোগে সরবরাহ বাড়লে দেশের বাজারে গমের দাম কমবে বলে আশা আমদানিকারকদের। এছাড়া ধীরে ধীরে অন্য পণ্যের ওপর থাকা নিষেধাজ্ঞাও উঠে যাবে বলে আশা ব্যবসায়ীদের। ভারত সরকার গম আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় আমরা ৪ বছর গম আমদানি করতে পারিনি, এখন সেটা তুলে নিয়েছে, আমরা গম আমদানির প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশ ভারতের সাথে সুন্দর একটা ব্যবসা বন্ধন হবে, এটাই আমরা ব্যবসা বাণিজ্য আশা করি। এদিকে গম আমদানি শুরু হলে বন্দর থেকে দ্রুত পণ্য ছাড়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। যদি আমাদের এই বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে গম নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের কোয়ারেন্টাইন যথাযথ নিয়ম মেনে এখানে যত দ্রুত সম্ভব গম আমদানির পরবর্তী যে কার্যক্রম সেগুলো সুষ্ঠুভাবে করে দেশের ভিতরে দ্রুত ঢোকানোর ব্যবস্থা আমরা করব। সংশ্লিষ্টদের তথ্য মতে ২০২৪-২৫ অর্থ বছরে সরকারি ও বেসরকারি খাতে বাংলাদেশকে মোট ৫৯ লাখ টন গম আমদানি করতে হয়েছে। সময় সংবাদ, বেনাপোল। মেহেরপুরের তালগাছে রেড পাম উইভেলের আক্রমণ বেড়ে গেছে। পাতা শুকিয়ে দ্রুত মারা যাচ্ছে একের পর এক গাছ। দ্রুত সমাধান করতে না পারলে রোগটি পুরো দেশে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন কীটতত্ত্ব বিভাগের বিজ্ঞানীরা। ফয়সাল হোসেনের ক্যামেরায় বেনিয়ামিনের রিপোর্ট। তাল গাছ কাটতেই বেরিয়ে আসছে পূর্ণবয়স্ক পোকা ও লার্ভা। দিন যতই গড়াচ্ছে তীব্র হচ্ছে পোকার আক্রমণ। বাগান মালিক ও পরিচর্যাকারীরা জানান, মেহেরপুর চিতলা গ্রামের অধিকাংশ তাল গাছের গোড়ায় পচন ধরেছে, শুকিয়ে যাচ্ছে পাতা। গাছ মরে যাওয়ায় চিন্তার ভাঁজ এলাকাবাসী ও বাগান মালিকদের। এই ধরনের কালো ছোট পোকা এই গাছ মাটির থেকে মাথা দিয়ে ঢুকছে, যে ওর মেন মগজটা এই পোকা খেয়ে ফেলছে। এই গাছগুলো যে কোনোভাবে আপনার কৃষি গবেষণা অনেকজন এসে আপনার দেখছি যে এই গাছগুলা পোকাতে মেরে দিয়েছি। প্রায় ৩.৫ লক্ষ মতো এই তাল গাছ অত্র এলাকাতে রোপণ করেছি। ফার্মের মধ্যেই এই কদিনে হাজার হাজার গাছ মারা যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে অবগত করেন স্থানীয় কৃষি কর্মকর্তা। এর প্রেক্ষিতে ২রা মার্চ বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের ৩ সদস্যের একটি দল আক্রান্ত গাছ পরিদর্শন করে। এ সময় পোকাটি রেড পাম উইভিল বলে শনাক্ত করেন তারা। এই প্রথম দেশে এই পোকার বিস্তার দেখা গেল বলে মন্তব্য করেন বিজ্ঞানীরা। ধারণা করছি যে উষ্ণ আবহাওয়াতে এই পোকার বিস্তারটা বেশি ঘটবে এবং আমরা সতর্ক রয়েছি এবং বিজ্ঞানীগণ যে রাসায়নিক সমাধান দিয়েছেন সেটি প্রয়োগ করছি। আগামী হয়তো ১০-১৫ দিন পরে আমরা এটার ফলো আপ পাবো। গ্রামটির চিতলা পাট বীজ খামারে ১.৫ লাখের বেশি তাল গাছ ও চারা রয়েছে। এছাড়া সড়কের পাশে লাগানো তাল গাছ ও চারার সংখ্যা ৩ লাখের উপর। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় আবাদযোগ্য জমির অর্ধেকের বেশিতে চাষ হয়েছে ভুট্টা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনেরও আশা করছেন কৃষকরা। এতে লাভের সুযোগ দেখছে স্থানীয় কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও আয়মান আহমেদ আনিসের ছবিতে রিপোর্ট।
প্রায় ২০ বছর আগে চুয়াডাঙ্গায় শুরু হয় ভুট্টার আবাদ। লাভজনক হয়, ক্রমেই আগ্রহ বাড়ে কৃষকদের। চুয়াডাঙ্গায় এই মৌসুমে ৪৭,৭৫৫ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ৫,৫৫,১৫২ মেট্রিক টন ভুট্টা হবে বলে ধারণা করা হচ্ছে, যার বাজার মূল্য দাঁড়াবে প্রায় ১,৬৬৫ কোটি টাকা। সার, বীজ, কীটনাশক, জমি তৈরি সহ প্রতি বিঘায় খরচ হয় ১৫ থেকে ১৮,০০০ টাকা, আর ফলন পাওয়া যায় ৩৫ থেকে ৪০ মণ, যার বাজার দর ৪০ থেকে ৪৫,০০০ টাকা। ২০-২৫ খরচ হয়, দেখা যাচ্ছে ৫০,০০০ পাওয়া যায়, ৪০-৫০ মণ ফলনও হয়। অন্যান্য ফসল আমাদের তেমন খুব একটা লাভজনক নাই, ভুট্টা চাষটাই লাভজনক আর কি। ভুট্টাটা দেখা যাচ্ছে ১,০০০ খানিক করে দাম হলে কিছু টাকা হয় দেয়। ভুট্টার চাষে আমাদের খরচও কম হয় এবং রোগ প্রতিরোধের ক্ষমতা ভুট্টার বেশি। ভুট্টার উৎপাদন বাড়লে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে জানান এই কর্মকর্তা। আমরা ভুট্টাকে যেভাবে এগিয়ে নিতে চাই, এর পাশাপাশি যে ভুট্টার যেন ধানের জমিতে মানে ছড়িয়ে বিস্তৃতি লাভ না করে সে ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে, সরকার সে ব্যাপারে সচেষ্ট রয়েছে। আমরা মনে করি যে ভুট্টার যদি জমিকে ঠিক রেখে উৎপাদন বাড়াতে পারি তাহলে আমাদের জন্য ভালো এবং সেটি দেশের জন্য ভালো। গত মৌসুমে ৪৭,৩৫২ হেক্টর জমিতে উৎপাদন হয়েছিল ৫,২০,৮৭২ মেট্রিক টন ভুট্টা। বাজার মূল্য ছিল ১,৫৬২ কোটি টাকার বেশি। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। যশোরের অভয়নগরে আগুনে পুড়ে গেছে অন্তত ৩৫টি দোকান। ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাত ২টার দিকে নওদাপাড়া বাজারের কাঠপট্টিতে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে চারিদিকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুড়ে যায় দোকানপাট। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার মাঝেই আবারও শক্তির জানান দিল উত্তর কোরিয়া। নতুন ডেস্ট্রয়ার থেকে দ্বিতীয়বারের মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে দেশটি। সর্বোচ্চ নেতা কিম জং উনের সরাসরি পর্যবেক্ষণ এ পরীক্ষা চালানো হয়। এ সময় তার পাশেই বসা ছিলেন কিমের মেয়ে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA জানায়, পশ্চিম উপকূলের নামফো এলাকার কাছে সমুদ্রে অবস্থানরত জাহাজ থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। সেগুলো ইয়েলো সাগরের আকাশপথ ধরে উড়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। কিম জং উন দাবি করেন, দেশের যুদ্ধ প্রতিরোধ ব্যবস্থার বিভিন্ন উপাদান এখন আরও উন্নত ও বহুমাত্রিক অপারেশনে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে নতুন যুদ্ধ জাহাজে থাকা স্বয়ংক্রিয় নৌ অস্ত্রের কার্যকারিতা মূল্যায়নের নির্দেশ দেন তিনি। গত সপ্তাহ একই ডেস্ট্রয়ার থেকে একই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছিল। আবারও ঢেলে সাজানো হচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। এই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গঠিত জেলা, উপজেলা ও বিভাগীয় কমিটি বাতিল করে নতুন করে অ্যাডহক কমিটি গঠনের সুপারিশ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। পাশাপাশি বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতেও কমিটি গঠন করেছে NSC। তবে কমিটির কার্যক্রম যাতে ICC বিধির সঙ্গে সাংঘর্ষিক না হয় সে বিষয়ে সতর্ক NSC। বিগত অন্তর্বর্তী সরকারের অদক্ষতায় স্থবির হয়ে পড়ে দেশের ক্রীড়াঙ্গন। বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশন তো বটেই, এই স্থবিরতা লক্ষ্য করা গেছে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়েও। ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে গতি আনতে পুরনো কমিটি বাতিল করে নতুন করে অ্যাডহক কমিটি গঠনের সুপারিশ করল জাতীয় ক্রীড়া পরিষদ। NSC সুপারিশকৃত এই অ্যাডহক কমিটির লক্ষ্য দ্রুততম সময়ে একটি নির্বাচিত কমিটি উপহার দেয়া। এজন্য সময় বেঁধে দেয়া হয়েছে ৩ মাস। যদিও 7 সদস্যের এই 3 কমিটিতে ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্টদের বদলে বেশি গুরুত্ব দেয়া হয়েছে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল, সেটা আসলে ধারণা করা হয়েছিল যে একটা অনির্দিষ্ট সময় পর্যন্ত তারা কাজ করবে। সেজন্যই তাদেরকে সকল ধরনের ক্রীড়া ব্যক্তি থেকে সকল কর্নারের ব্যক্তিত্বদেরকে সেখানে রাখা হয়েছিল। এখন যে কমিটিটা গঠন করা হয়েছে, এই কমিটির মূল উদ্দেশ্যই হলো স্বল্পতম সময়ের মধ্যে স্থানীয় ক্রীড়া সংস্থাগুলো নির্বাচন অনুষ্ঠান করা। এই কমিটিটাকে আপনারা ঠিক ক্রীড়া পরিচালনার জন্য ওই সংস্থার কমিটি না মনে করে এটাকে মনে করতে হবে যে নির্বাচিত কমিটি গঠনের জন্যই আসলে এই কমিটিটা গঠন করা হয়েছে। এজন্যই এখানে সরকারি কর্মকর্তাদের আধিক্য। এদিকে বিসিবি নির্বাচনের আগে থেকেই ক্রিকেটার ও সংশ্লিষ্টদের একটি বড় অংশ অভিযোগ করে আসছে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের। সম্প্রতি ক্রীড়া পরিষদে গিয়ে এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন তামিম ইকবাল সহ 50টি ক্লাবের প্রতিনিধি। তারই প্রেক্ষিতে এবার তদন্ত কমিটি গঠন করেছে NSC, যার কাজ হবে অসঙ্গতি খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করা। তবে তা যাতে ICC বিধির সঙ্গে সাংঘর্ষিক না হয় সেই বিষয়ে সতর্ক NSC। অবশ্যই আমাদেরকে সচেতনতার সাথে সকল
কাজ করতে হবে, কারণ আমাদের বিশ্বকাপে আমরা খেলে থাকি একমাত্র ক্রিকেটেই কিন্তু। সুতরাং আমাদের এই যে বড় অর্জন, এই অর্জনের জায়গা কোনো রকমের অবহেলার জন্য বা অসতর্কতার জন্য নষ্ট হয়ে যাক, এটা আমরা কেউই চাই না। কিন্তু তারপরেও যদি কোথাও অভিযোগ আসে, অভিযোগগুলোকে এন্টারটেইন করাও কিন্তু সরকারের দায়িত্ব। তো এটাকে আমরা সরকারি হস্তক্ষেপ বিবেচনা না করে সরকারের যে পর্যবেক্ষণ আছে, সরকার যে ব্যাপারে সতর্ক আছে, সরকার যে ব্যাপারে কেয়ারিং, এই বিষয়টা বোধহয় আমরা ইতিবাচকভাবে দেখতে পারি। এদিকে জাতীয় ক্রীড়া নীতিতেও পরিবর্তন আনতে কাজ করছে এনএসসি। দ্রুতই তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে ক্রীড়া পরিষদ। সরকার সবসময়ই কাজ করবে নির্মমভাবে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ। উদ্বোধনী ভাষণ দেবেন রাষ্ট্রপতি। জুলাইকে বিশেষ গুরুত্ব দিয়ে উত্থাপিত হবে অন্তর্বর্তী সরকারের জারি করা 133 অধ্যাদেশ। ইরান লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ। তেহরানের প্রতিরক্ষা ধ্বংসের দাবি ট্রাম্পের। নিশ্চয়তা পেলে যুদ্ধ বন্ধের ইঙ্গিত পেজেশকিয়ানের। এবং ঈদযাত্রায় ভোগান্তিতে পড়তে পারেন সিলেট ও উত্তরের যাত্রীরা। চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স। ত্রুটিমুক্ত যান চলাচলে কৌশলী হওয়ার তাগিদ বিশেষজ্ঞের। এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ অর্জিতা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।